নমস্কার, আমি সৌমেন সরকার আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন। আমার প্রতিবেদন সম্পর্কে অনেকে মতামত দিয়েছেন যে একটু বেশি লেংদি হচ্ছে এবং অতিরিক্ত ডিটেলস দেওয়া হচ্ছে। তো আমি চেষ্টা করব এই ব্যাপার দুটোকে একটু অ্যাভয়েড করার জন্য। আজকের বিষয়বস্তু বিভিন্ন সরকারি ক্ষেত্রে যারা শীর্ষস্থানে অবস্থান করছেন তাদের বেতন সংক্রান্ত তথ্যাবলী। এ ব্যাপারে একটা কথা বলি যে এই বেতনের যে ব্যাপারটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে এটা মোটামুটি কয়েকটা ভাগে বিভক্ত আছে এবং সেই বিভাগটা বুঝতে গেলে প্রথমে একটা জিনিস দেখতে হবে, যেটা আলোচনা করব স্লাইড নাম্বার 1। দেখুন এখানে রয়েছে টেবল অফ প্রিসিডেন্স, অর্থাৎ কি না, প্রথাগত যে কোনো সরকারি অনুষ্ঠানে দেখবেন আসন দেখলে বুঝতে পারবেন যে কোনটা কার জন্য। ধরুন সমস্ত শীর্ষ পদাধিকারীরাই যদি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাহলে ধরুন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের যে গভর্নর এবং আরও অন্যান্য যে ডিগনিটারিজরা আছেন তারা কখন কোথায় কিভাবে বসেন, এই বসার যে ব্যবস্থা সেটা দেখলেই বুঝতে পারবেন যে কার অবস্থান একটু ওপরে, কার অবস্থান তার একটু পরে। এই টেবল অফ প্রিসিডেন্সটা হচ্ছে একটা প্রোটোকলের একটা ইন্ডেক্স মাত্র। এখানে দেখুন স্লাইড 1-এ দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট প্রথমে, তারপরে ভাইস প্রেসিডেন্ট, তারপরে প্রাইম মিনিস্টার, তারপরে বিভিন্ন রাজ্যের যে রাজ্যপালরা, তারপরে আছেন যারা এখনো জীবিত এবং প্রাক্তন যে রাষ্ট্রপতিরা, তারপরে রয়েছেন ডেপুটি প্রাইম মিনিস্টার, তারপরে রয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং স্পিকার অফ লোকসভা। তারপরের ধাপে রয়েছেন ক্যাবিনেট মিনিস্টার্স, চিফ মিনিস্টার্স অফ ডিফারেন্ট স্টেটস, এই সমস্ত প্রাইম মিনিস্টার, প্ল্যানিং কমিশনের যে চিফ অথবা লিডার অফ অপোজিশন ইন রাজ্যসভা এবং লোকসভা এবং ভারতরত্ন যারা পেয়েছেন তারা। স্লাইড 2-তে দেখুন এখানে রয়েছে বিদেশি দূতাবাসের যে সমস্ত অতিথিবৃন্দ আছেন তাদের সঙ্গে, তারপরে রয়েছেন জাজেস অফ সুপ্রিম কোর্ট, তারপরে রয়েছেন চেয়ারপারসন অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তারপরে ক্রমান্বয়ে আরও আছে, অনেক বড় লিস্ট, কিন্তু আপাতত আমি এই 11 পর্যন্ত নিয়েছি এবং দেখুন তলাতে কিন্তু সোর্সটাও মেনশন করে দেওয়া আছে। এটা কেন বললাম না, এইখান থেকে মোটামুটি বুঝতে পারবেন যে কোন পদের থেকে কিছুটা বিভিন্ন যে পদগুলো আছে তাদের পারস্পরিক অবস্থান কি এবং এই অবস্থানগুলোর রিফ্লেকশন কিন্তু তাদের বেতন ক্রমের মধ্যে রয়ে গেছে। এখানে 3টে বেসিক পে ব্যান্ড নিয়ে আলোচনা করছি, ব্যান্ড বলবো না, মানে 3টে বিশেষ রেফারেন্স পে স্কেল নিয়ে আলোচনা করব। তাদের মধ্যে প্রথমে ধরে রাখা যাক যে ক্যাবিনেট সেক্রেটারি, স্লাইড নাম্বার 3। এই ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে কিন্তু আরো অনেক পদের বেতনের একটা ইকুইভ্যালেন্স টানা রয়েছে। কিরকম? আগে দেখুন ক্যাবিনেট সেক্রেটারিটা কি। ক্যাবিনেট সেক্রেটারি বলতে আমরা বুঝি যে এর আগে ভারত যখন স্বাধীন হয়নি তখন ইংরেজরা আমাদের দেশ চালাতো, তাদের এই দেশ পরিচালনা করার জন্য যে
একটা এক্সিকিউটিভ কাউন্সিল করা হয়েছিল, যেটা এখন মন্ত্রিসভার সমতুল্য। সেই কাউন্সিলের জন্য একটা সেক্রেটারিয়েট করা হয়েছিল, সেটা হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারিয়েট। সেই ক্যাবিনেট সেক্রেটারিয়েটে জন্য যে যে সেক্রেটারিকে যাকে নিযুক্ত করা হয় তিনি হচ্ছেন ক্যাবিনেট সেক্রেটারি। এই ক্যাবিনেট সেক্রেটারি পোস্ট কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে নেই, কিন্তু এটা ক্রিয়েশন হচ্ছে অন 5th September 1946 আন্ডার দি রুল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। সেইখান থেকে কিন্তু এই 46 থেকে এই ক্যাবিনেট সেক্রেটারি পোস্টটা চলে আসছে। এবং এদের কাজ কি, এই যে দেখুন রয়েছে, কনভেনিং মিটিংস অফ দি ক্যাবিনেট অ্যান্ড ইটস কমিটিজ অন দি অর্ডার অফ দ্য প্রাইম মিনিস্টার। অর্থাৎ ক্যাবিনেট সেক্রেটারি কিন্তু সরাসরি প্রাইম মিনিস্টারের কাছেই তিনি রিপোর্ট করেন, এবং বিভিন্ন যে মন্ত্রিসভার যে নানা রকম কমিটি থাকে বা আরও অন্যান্য যে মিটিং হয়, ক্যাবিনেট মিটিং হয়, তার রেকর্ড, তার ডিস্ট্রিবিউশন এবং যে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো কতটা কিভাবে কি রূপায়ণ করা হচ্ছে, এটি হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারির কাজ। কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব বুঝতে পারছেন যে সিভিলিয়ানদের মধ্যে ইনি হচ্ছেন সব থেকে উঁচু পদাধিকারী এই যে প্রশাসন যন্ত্রের, এবং তিনি 7th পে কমিশন, সেন্ট্রাল পে কমিশনের যে পে ম্যাট্রিক্স একটা টেবিল আছে, সেই টেবিলের যেটা হাইস্ট সেটা হচ্ছে পে ম্যাট্রিক্স লেভেল 18। উনি এই 18 যে স্কেলটা উনি পান। এতে বেসিক বেসিক যে স্যালারি সেটা হচ্ছে 2,50,000 টাকা মাসে। এবং বুঝতে পারছেন এটা হচ্ছে বেসিক, এবং বেসিকের সঙ্গে তো আরও নানা রকম তো বেনিফিট থাকে, যেমন ট্রাভেলিং, মেডিকেল, হাউস রেন্ট, ইলেকট্রিসিটি এবং আরও অন্যান্য। তা এইটা হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। এবারে ক্যাবিনেট সেক্রেটারির যে সমতুল আর কি কি পদ আছে, যেমন ধরুন স্লাইড 4, স্যালারি অফ চিফ ইলেকশন কমিশনার। এই 2023 সালে একটি নতুন আইন এসেছে, এটার নাম হচ্ছে দি চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স অ্যাপয়েন্টমেন্ট কন্ডিশনস অফ সার্ভিস অ্যান্ড টার্মস অফ অফিস বিল 2023। এর 10 নম্বর ধারাতে কিন্তু বলে দেওয়া আছে যে চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য যে কমিশনার তারা কিন্তু ক্যাবিনেট সেক্রেটারির সমতুল বেতন পাবেন। আমি টাকা পয়সার অঙ্কে যাচ্ছি না, কারণ আগেই তো বলে দিয়েছি যে ক্যাবিনেট সেক্রেটারি কত টাকা বেতন পান, এবং এখানে ইকুইভ্যালেন্সটা টানা আছে যে চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য যে কমিশনাররা, যে বাকি দুজন কমিশনার, তারা কত টাকা পান। চিফ ইলেকশন কমিশনার এবং ক্যাবিনেট সেক্রেটারির মধ্যে ইকুইভ্যালেন্স তো দেখা গেল, সেই একই ইকুইভ্যালেন্স কিন্তু রয়েছে আমাদের যে সামরিক বিভাগের যে 3 জন যে শীর্ষ পদাধিকারী, যেমন চিফ অফ আর্মি স্টাফ COS, টেবিল 5-এ দেখুন, তিনিও পে ম্যাট্রিক্স লেভেলে 2,50,000 টাকা মাসে যে পে ম্যাট্রিক্স যে রয়েছে দেখুন, এই বেসিক স্যালারি তিনিও পান। এবং তার যে ভাইস, অর্থাৎ VCOAS, ভাইস চিফ অফ আর্মি স্টাফ, তিনি পান 2,25,000 টাকায়। এটা কিন্তু কোনো একটা সেন্ট্রাল সেক্রেটারির বেতনের সমতুল। এবং তারপরে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, এদেরও তো দেওয়া আছে। এবং দেখুন যে অথরিটিগুলো কোথায় কিভাবে কি দেওয়া আছে এর স্লাইডের তলাতেই কিন্তু রয়ে গেছে। একইভাবে আসুন স্লাইড 6। স্লাইড 6 দেখাচ্ছে স্যালারি অফ এয়ার চিফ মার্শাল। একই ব্যাপার, বেতনের অঙ্কটা কিন্তু ক্যাবিনেট সেক্রেটারির সমতুল, যদিও একজন প্রতিরক্ষা আরেকজন হচ্ছেন অসামরিক ক্ষেত্রে প্রধান। স্লাইড 7-এ দেখুন নেভাল চিফ, স্যালারি অফ দি চিফ অফ নেভাল স্টাফ CNS। একদম লাস্টে দেখুন চিফ অফ নেভাল স্টাফ, তারও বেতন হচ্ছে কিন্তু 2,50,000
50,000 টাকা মাসে মাসে। এটা কিন্তু শুধু বেসিক, এর সঙ্গে আরো অন্যান্য যে ভাতা বা এই ব্যাপারটা পরে এগুলো তো রয়েছে। এবার একটা অন্য ক্ষেত্রে এমন একজন আছেন যিনিও কিন্তু এই ক্যাবিনেট সেক্রেটারি প্রায় সমান বেতনই পাচ্ছেন। তিনি হচ্ছেন রিজার্ভ ব্যাংকের যিনি গভর্নর। স্লাইড 8 দেখুন। এখন রিজার্ভ ব্যাংকের গভর্নর হচ্ছেন শ্রী শক্তিকান্ত দাস। তার বেতন হচ্ছে মাসে 2,50,000 টাকা। এবং তার নিচে যে সমস্ত ডেপুটি গভর্নররা রয়েছেন তাদের বেতন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো সেক্রেটারির বেতনের সমান, অর্থাৎ 2,25,000 টাকা। এদের সঙ্গে সমতুল আরেকজন আছেন, স্লাইড 9 দেখুন, অ্যাটর্নি জেনারেল। কিন্তু অ্যাটর্নি জেনারেলের যে প্রোটোকল ওয়াইজ যে ইকুইভ্যালেন্স সেটা হয়তো আছে, কিন্তু অ্যাটর্নি জেনারেলকে যেহেতু প্রাইভেট প্র্যাকটিস করতে দেয়, তিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার 1 নম্বর ল অফিসার, কিন্তু যেহেতু তাকে প্রাইভেট প্র্যাকটিস করতে দেওয়া হয় সেই জন্য তিনি কিন্তু কোনো রকম বেতন কিছু পান না। কিন্তু যেটা পান, এই দেখুন, রিটেইনার ফি, অর্থাৎ তিনি যে গভর্নমেন্টের হয়ে কাজ করবেন তার জন্য তাকে একটা ফি দিতে হয়, এটাকে কিন্তু বেতন বলে না, বলে ফি। রিটেইনার ফি মাসে 75,000 টাকা। এবং এর সঙ্গে আরো অন্যান্য রয়েছে, যেমন ধরুন সুট, রিট পিটিশন, অ্যাপিল আন্ডার আর্টিকেল 143। আর্টিকেল 143 মানে কনস্টিটিউশনের, সেখানে পার কেসে পার ডেতে এর হচ্ছে 24,000 টাকা। তারপর ধরুন স্পেশাল লিভ পিটিশন বা আদার অ্যাপ্লিকেশনস তিনি যদি করেন তাহলে পার কেসে পার ডেতে কিন্তু তার পাওনা হবে 15,000 টাকা। তারপর সেটলিং প্লিডিংস ইনক্লুডিং এফিডেভিটস, পার প্লিডিং হচ্ছে 7,500 টাকা। সেটলিং স্টেটমেন্ট অফ কেসেস, পার কেস 9,000 টাকা। তারপর ধরুন ল মিনিস্ট্রি থেকে হয়তো তার কাছে কিছু ওপিনিয়ন চেয়ে পাঠানো হলো, যখনই কোনো ওপিনিয়ন চেয়ে পাঠানো হবে তাকে তিনি ওপিনিয়ন দেবেন এবং তার জন্য কিন্তু 15,000 টাকা তাকে ফি দিতে হবে। এবারে কেউ হয়তো কোনো রকম মামলা করেছেন, এবারে অ্যাটর্নি জেনারেলকে যদি তার উত্তর দিতে হয় তাহলে তিনি কিন্তু প্রতিটি কেসের জন্য আলাদা করে 15,000 টাকা পাবেন। আর তিনি যদি দিল্লির বাইরে যান কোনো কোর্টের হিয়ারিং করতে, তাহলে পার ডেতে তিনি পাবেন 60,000 টাকা, 60,000। অর্থাৎ এটা কোনো বেতনের স্কেলে এলো না বটে, কিন্তু টাকা পয়সাটা কিরকম সেটা তো দেখতেই পাচ্ছেন। এদের সঙ্গে প্রায় সমতুল সেটা হচ্ছে যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে চিফ, তিনি কি পান, এই দেখুন ওয়েবসাইট বা যে ইউআরএলটাও এখানে দিয়ে দেওয়া আছে। এখানে বলেই দেওয়া আছে যে ইউপিএসসি মেম্বার্স অ্যামেন্ডমেন্ট রেগুলেশন অ্যাক্ট 2007 অনুযায়ী চেয়ারম্যান অফ ইউপিএসসি পাবেন চিফ ইলেকশন কমিশনারের বেতনের সমতুল, এবং ওই যে কমিশনের যে অন্যান্য মেম্বার তারা পাবেন ইলেকশন কমিশনারদের সমতুল বেতন। অর্থাৎ কিনা সেই ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে রেফারেন্স পয়েন্ট, মানে বেতনের অঙ্কটার কথা বলছি। পজিশনটা তো ওখানে তো টেবিল অফ প্রেসিডেন্সে তো বলে যাচ্ছে, স্লাইড 1 and 2 দেখিয়েছি, কিন্তু বেতনের অঙ্কটা এরকম। এবং দেখুন এখানেও কিন্তু ইউআরএলটা দিয়ে দেওয়া আছে। কত টাকা আরো কি কি ডিটেলস সেটা তো এখানে ওইভাবে বলা সম্ভব না, সেই জন্য এটাকে এইভাবেই রেখে দিয়েছি। যারা উৎসাহী আছেন আমি ডেসক্রিপশন বক্সও এইগুলো দিয়ে দেবো, সেখান থেকেও আপনি কিন্তু সরাসরি সেই ওয়েবসাইট থেকে বাকি তথ্যগুলো নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে ক্যাবিনেট, আমরা যে লেভেলগুলো আলোচনা করছি এটা হচ্ছে তাদের মধ্যে 3টে যে লেভেল আলোচনা করছি তার মধ্যে এটা হচ্ছে 3 নম্বর। 2 নম্বরে আসে কিন্তু বিচার বিভাগে যারা আছেন তাদের যে বেতন ভাতা দিই। এখন কোশ্চেন হতে হয় যে এদের বেতন কারা ঠিক করেন। এই যে ভারতের ধরুন বিভিন্ন রাজ্যে যে হাইকোর্ট রয়েছে এবং দিল্লিতে যে সুপ্রিম কোর্ট রয়েছে,
তাদের বেতনের ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিয়োজিত একটি কমিটি কিন্তু এই ব্যাপারটা ডিটারমিন করে, তারপরে কেন্দ্রের যে অর্থ মন্ত্রকে তারা কিন্তু তাদের রেকমেন্ডেশনটা পাঠান। অর্থাৎ কিনা যখন পে কমিশন হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু এই সুপ্রিম কোর্টের বিচারপতি বা হাইকোর্টের বিচারপতিদের পে রিভিশনে কিন্তু একই সময়তেই হচ্ছে। তবে এদের জন্য পে কমিশন নয়, এদের চিফ জাস্টিসের নিয়োগ করা যে কমিশন তারাই কিন্তু এটা ঠিক করেন, এবং তারপরে অর্থমন্ত্রী সেটাকে দিয়ে দেন ক্যাবিনেটের কাছে পাস করার জন্য, এবং প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে যে কমিটি আছে তারা তখন এর উপর সিলমোহর দিয়ে দেন। এইভাবেই বিচারপতিদের বেতন নির্ধারিত হয়। এবারে দেখুন স্লাইড 11-এ এখানে মানে কোন লেভেলে কত টাকা সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া স্যালারি মাসে 2,80,000 টাকা। পেনশন বছরে হচ্ছে 16,80,000 টাকা প্লাস ডিয়ারনেস রিলিফ। এবং উনি রিটায়ার করলে, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যারা বিচারপতি বা প্রধান বিচারপতি এদের অবসরের বয়স হচ্ছে 65 হয়ে গেল, তো তাদেরকে রিটায়ার করতে হবে। রিটায়ার করলে তারা এই টাকাটাই পান। তো 2,80,000 টাকা হচ্ছে মাসিক বেতন। পেনশন হচ্ছে যখন রিটায়ার করবেন তখন 16,80,000 টাকা পাবেন পার অ্যানাম প্লাস ডিয়ারনেস রিলিফ। আর গ্র্যাচুইটি 20 লক্ষ টাকা। তার নিচেই রয়েছেন সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা, তাদের দেখুন 2,50,000 টাকা মাসিক বেতন, পেনশন 15 লক্ষ টাকা প্লাস ডিয়ারনেস রিলিফ, এবং গ্র্যাচুইটি হচ্ছে 20 লক্ষ টাকা। চিফ জাস্টিস অফ হাইকোর্ট, তার পজিশনটা সুপ্রিম কোর্টের জজের সমান, একই ফিগার 2,50,000, 15 লক্ষ এবং 20 লক্ষ। এবং জাজেস অফ হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্টের যে বিভিন্ন বিচারপতিরা আছেন তারা কত পান, তাদের বেতনের অঙ্কটা কিন্তু ডিপার্টমেন্টের যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্রেটারির সমতুল। 2,25,000 টাকা মাসে, 13,50,000 টাকা পার অ্যানাম হচ্ছে অবসর গ্রহণ করলে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে 62। আর গ্র্যাচুইটি কিন্তু তিনিও 20 লক্ষ টাকাই পাবেন। এর বাইরে তারা আর কি পান, এই দেখুন ফার্নিশিং অ্যালাউন্সেস, অর্থাৎ কিনা তাদের যে বাসস্থান আছে সেগুলোর জন্য তো একটা অ্যালাউন্স লাগে, 10 লক্ষ টাকা। এইচআরে 24% অফ বেসিক স্যালারি, অর্থাৎ এখানে চিফ জাস্টিসের যদি 2,80,000 হয় তার 24% কত দেখুন, যার 2,50,000 টাকা তার 24% বার করুন। এইভাবেই কিন্তু এদের হাউস রেন্টটা ঠিক হয়। হাউস রেন্টের ক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা আছে, 0 থেকে 25% পর্যন্ত মহানগরগুলোতে হাউস রেন্টের পরিমাণ হচ্ছে 24% অফ দি বেসিক পে। যদি ডিএটা 25% থেকে 50%-এর মধ্যে থাকে তাহলে হাউস রেন্টটা বেড়ে হয়ে যাবে 27%, আর 50% ক্রস করে গেলে সেটা কিন্তু হয়ে যাবে 30%। এর বাইরে আর কি আছে, সুমচুয়ারি অ্যালাউন্স, অর্থাৎ কিনা তাদের তো এই বিচারপতিদের তো নানা রকম অতিথি আপ্যায়ন করতে হয়, তার জন্য তো কিছু টাকা পয়সা লাগে। চিফ জাস্টিস পান মাসে 45,000 টাকা, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা পান মাসে 34,000 টাকা। হাইকোর্টের চিফ জাস্টিস হচ্ছে সুপ্রিম কোর্টের একজন জজের সমতুল, তিনিও পান 34,000 টাকা, এবং হাইকোর্টের যে অন্যান্য যে জজেরা আছেন তারা পান 27,000 টাকা।
নিচে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের একটা ইউআরএল দেওয়া আছে, সেখান থেকে আপনি বাকি তথ্যগুলো আরো যদি তথ্যের প্রয়োজন হয় পেয়ে যাবেন। এরপরে আসছে এই ব্যান্ডে আমাদের যে সিএ যে আছে, অর্থাৎ কেন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের একজন বিচারপতির সমতুল বেতন পান। এই দেখুন অথরিটিটা বলে দেওয়া আছে, সেকশন 3 অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ডিউটিস পাওয়ার অ্যান্ড কন্ডিশনস অফ সার্ভিস অ্যাক্ট 1971। ইন শর্ট ইট ইজ নোন অ্যাজ সিএজি ডিপিসি অ্যাক্ট 1971। অর্থাৎ কিনা সিএজি নিজে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির সমতুল বেতন পান। এরপরে বিচার বিভাগীয় কিন্তু এদের সমতুল নয়। যেমন ট্রাইব্যুনালরা আছে, এই ট্রাইব্যুনালের যারা হেড, যেমন ধরুন কথা বলছে যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, তাদের যে চেয়ারম্যান বা অন্যান্য মেম্বার, জুডিশিয়াল মেম্বার, তারা এই নিয়োগের যে পদ্ধতি থেকে বুঝতে পারবেন যে তারা কত টাকা পান। চেয়ারম্যান সম্পর্কে দেখুন স্লাইড 13-তে কি বলছে। চেয়ারম্যান কে কে হতে পারেন? এই চেয়ারম্যান হবেন যিনি এখন একজন হাইকোর্টের বিচারপতি হিসেবে আছেন, or has for a period of not less than 3 years held office as administrative member of a judicial administrative member or judicial member in the central administrative tribunal। অর্থাৎ কিনা ট্রাইব্যুনালে যারা কয়েক বছর কাজ করেছেন অথবা কেন্দ্রীয় যে কোনো দপ্তরে যারা কাজ করেছেন বা এই ধরনের যারা অভিজ্ঞতা আছে তারাই চেয়ারম্যান পদের যোগ্য। যেহেতু এর ইকুইভ্যালেন্সটা বলাই আছে যে হাইকোর্টের জাজ যদি হন তাহলে হবে, তাহলে তার বেতনটা হাইকোর্টের জাজের মতোই হবে। জুডিশিয়াল মেম্বারের ক্ষেত্রে কি বলা আছে? জুডিশিয়াল মেম্বারের ক্ষেত্রে বলা আছে যে অ্যাডিশনাল সেক্রেটারি পদের যদি তিনি কাজ করে থাকেন অথবা আরো কত বছর, 10 বছর তিনি যদি ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থেকে থাকেন, এই ধরনের নানা রকম শর্তাবলী দেওয়া আছে। অর্থাৎ কিনা শেষ পর্যন্ত ব্যাপারটা দাঁড়াচ্ছে এদের বেতনও সেই হাইকোর্টের জজের মতোই। আর একটা, যেমন ধরুন অনেকগুলো ট্রাইব্যুনাল আছে, তার মধ্যে আরেকটা ট্রাইব্যুনাল ধরুন সেস্ট্যাট, সেন্ট্রাল এক্সাইজ সার্ভিস ট্যাক্স অ্যাপেলেট ট্রাইব্যুনাল। এখানে 3 ধরনের মেম্বার থাকে। যিনি সব থেকে উপরে তিনি হচ্ছেন ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। এই দেখুন তার জন্য কি যোগ্যতা। যিনি প্রেসিডেন্ট হবেন তাকে বলা আছে তাকে হাইকোর্টের জজ হিসেবে কাজ করতে হবে মিনিমাম 7 বছর। 7 বছর হাইকোর্টের জজ হিসেবে কাজ করতে হবে, বিচারপতি হিসেবে কাজ করতে হবে, তাহলে তিনি এই সেস্ট্যাটের প্রেসিডেন্ট হতে পারবেন। আরেক ক্যাটেগরির মেম্বার হচ্ছে জুডিশিয়াল মেম্বার। If he has for a combined period of 10 years been a district judge and additional district judge, or he has been a member of Indian legal service with 10 years of experience in litigation, এই ধরনের নানারকম শর্তাবলী দেওয়া আছে। আরো একটা আছে টেকনিক্যাল মেম্বার, ইনি ট্যাক্স স্পেশালিস্ট। He has been a member of the Indian Revenue Service and has held the post of Principal Chief Commissioner of Custom, Central Excise or any equivalent or higher post, and has performed judicial and quasi-judicial or adjudicating function for 3 years. কিন্তু এদের ইকুইভ্যালেন্স কিন্তু সেই হাইকোর্টের বিচারপতির সমান। এরপরে আসছে নেক্সট হায়ার গ্রেড, সেটা হচ্ছে গভর্নর। বিভিন্ন রাজ্যের যে রাজ্যপালরা আছেন তারা কত পান। এই দেখুন একটি আইনের কথা বলা আছে, দি গভর্নর্স এমলুমেন্ট অ্যান্ড অ্যালাউন্সেস অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট 1982।
এর 3 নম্বর যে আইন আছে সেই আইনে বলা আছে যে গভর্নরদের, বিভিন্ন রাজ্যের যে গভর্নর আছেন তাদের বেতনের বেসিক বেতন হচ্ছে 3,50,000 টাকা মাসে, 3,50,000 টাকা। অর্থাৎ পদমর্যাদা যেমন উচ্চতা তেমনি তার বেতনও সেরকম হবে। কিন্তু গভর্নর তো শুধু 3,50,000 টাকা বেসিক বেতনই পান না, তার সঙ্গে তার আরো নানা রকম অ্যালাউন্স আছে। কারণ আমরা দেখেছি রাজভবন, আমরা দেখেছি তার একটা সেক্রেটারিয়েট আছে এবং তার বহুধা বিভক্ত কাজ আছে। এই জন্য এই দেখুন 1 থেকে 9 পর্যন্ত তিনি যে যে অ্যালাউন্সগুলো পান সেগুলো বলেই দেওয়া আছে। রিনিউয়াল অফ ফার্নিশিং অফ অফিসিয়াল রেসিডেন্স, household establishment allowance, expenditure on governor's secretariat, etc. এন্টারটেনমেন্ট অ্যালাউন্স মানে কিন্তু তিনি ধরুন যে বিভিন্ন যে সাংস্কৃতিক কলা বা অন্যান্য যে ব্যাপার আছে তা সেটা তো তিনি তো প্রমোট করেন, এই বাবদ যে খরচাটা সেটাকেই বলা হচ্ছে এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। এবং তার সঙ্গে রাজ্যপালের তো একটা ধরুন হসপিটালিটির একটা ব্যাপার আছে, তার অতিথি তার কাছে আসে বা তাকে নানা রকম ডিনার বা লাঞ্চ থ্রো করতে হয়, তার জন্য তো খরচা আছে। তারপর তিনি পান অ্যালাউন্সেস ফর মেইনটেনেন্স অফ অফিসিয়াল রেসিডেন্সেস, এবং তারপরে মেডিকেল বা ট্রাভেলিং এগুলো তো রয়েছে। এবং সবশেষে দেখুন যে ইউনিয়ন টেরিটরিতে যে লেফটেন্যান্ট গভর্নর, এরা কিন্তু কখনোই রাজ্যপালদের সমতুল নন, কারণ এরা হচ্ছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রশাসক এবং আদ্যন্ত এটি একটি আমলাতান্ত্রিক একটি পদ। এখানে বলছে যে ক্যাবিনেট কিন্তু 2016 সালে 1 জানুয়ারি থেকে তাদের বেতন 80,000 টাকা থেকে বাড়িয়ে 2,25,000 টাকা করেছেন, যেটা কিনা কেন্দ্রীয় যে কোনো দপ্তরের সেক্রেটারির সমতুল। এবং তার সঙ্গে আরো অন্যান্য ভাতা তো রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, যেহেতু স্কেল অতএব একটা ডিয়ারনেস অ্যালাউন্স আছে। এবং রয়েছে সাংচুয়ারি অ্যালাউন্স, অর্থাৎ এখানে সেই ধরুন তার যে অতিথি বা আরো অন্যান্য অভ্যাগতদের এন্টারটেইন করার জন্য তো কিছু টাকা পয়সা লাগে, মাসে 4,000 টাকা। কিন্তু এখানে কিন্তু একটা বলেই দেওয়া আছে যে সমস্ত বেতন এবং ভাতা মিলিয়ে যে অঙ্কটা দাঁড়াবে এই লেফটেন্যান্ট গভর্নরদের, সেটা কিন্তু কখনোই কোনো গভর্নরের থেকে বেশি হতে পারবে না বা সমানও হতে পারবে না, সবসময় তার কম হবে। তো এই হচ্ছে মোটামুটি বিভিন্ন উচ্চ পদে যারা আছেন তাদের বেতন সম্পর্কে আমাদের যে কৌতূহল নিবৃত্তির জন্য এই এপিসোডটা করা হলো। কেমন লাগলো জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই লিখে জানাবেন। আর তো লিঙ্কগুলোতে দিয়ে দেওয়া আছে ডেসক্রিপশনে এবং স্লাইডগুলোতে। যদি কারো এ ব্যাপারে আরো কোনো যদি তথ্য বেশি প্রয়োজন হয়ে থাকে তারা সেই লিঙ্কে গিয়ে সেখান থেকে দেখে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি তাই হয় দয়া করে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত নমস্কার।